যাকে যার বিয়ে হয় তার বিয়ে তখন দেওয়া হয়নি বলে তাকে অভাগী বা তখনকার সময় নানাভাবে তাকে ডিসক্রাইব করত। এখন আমাদের সমাজ অনেক উন্নত, এখন মেয়েরা অনেকটাই স্বাধীন, কারণ তারা এখন রান্নাঘর থেকে মহাকাশ যাত্রা সমস্যা টোটালই তারা এই হয়। আর এই ছবিটা আপনারা দেখলে আরো ভালো লাগবে বা বুঝতে পারবেন। আমার পরিচালককে আমি বলবো কিছু বলুন। নমস্কার, সর্বপ্রথম আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের অশেষ ধন্যবাদ। অরক্ষণীয় কথাটির অর্থ হচ্ছে যে বয়স্ক মেয়ে যাকে বাড়িতে রাখা যায় না, যার বিয়ে না হয়। এবং শরৎবাবুর যেটা শুনলেন, শরৎবাবুর একটা বিখ্যাত উপন্যাস, সেটা সাহিত্য, এবং এই সাহিত্যটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে এখনকার সমাজের মেয়েদের সাথে আর তখনকার, মানে এটা 1900 বা 1800 সালের গল্প সাহিত্যটা, তো কতটা চেঞ্জেস ছিল তখনের সমাজে। এখনও অনেক মেয়েদের যখন বিয়ে হয় না তখন অনেক কিছু হয়তো অল্প বিস্তর শুনতে হয়, কিন্তু তখনকার যুগে একটা মেয়ের যদি বিয়ে না হতো, 10 বছরের মেয়ে, যেটা এখনকার সমাজ আমাদের কাছে বাচ্চা, কিন্তু তখনকার 10 বা 12 বছরের মেয়ে মানে হচ্ছে অনেক বয়স্ক, যাকে কিন্তু বাড়িতে রাখা যায় না। যদি তার বিয়ে না হয় তখন কিন্তু মা বাবাকে পর্যন্ত একঘরে করা হতো, এতটাই ডমিনেটেড করা হতো সেই সময়। এবং একটা সময় দেখা যেত রূপে, মানে গুণটাকেও দেখতোই না, রূপটা নিয়েই মোস্টলি সবাই ভাবতো। এবং এই যে অরক্ষণীয় গল্পটি, মেয়েটির চরিত্র নাম হচ্ছে জ্ঞানদা। জ্ঞানদা একদমই যেহেতু রূপবতী ছিল না, যার জন্য ওর বিয়ে হচ্ছিল না, এবং মানে তার পরিবারের সচ্ছল অবস্থা ছিল না, তাই বিয়ে দিতেও পারছিল না। তো সেটার উপর বেস করেই শরৎবাবু এই গল্পটি লিখেছিলেন, এবং আমরা সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কতটা মেয়েরা তখনকার ডমিনেটেড ছিল এবং এখনকার সমাজে কতটা মেয়েদের চেঞ্জেস আনা হয়েছে। মেয়েরা প্রচুর স্বাধীন ছিল, প্রচুর অ্যাডভান্স, কিন্তু সেই সময় কিন্তু মেয়েদের এতটা পথ চলা মানে খুব স্বাভাবিক ছিল না, প্রচুর কঠিন ছিল মেয়েদের। সেটা নিয়ে আমাদের গল্পটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং অতুল যে ক্যারেক্টারটি করছে, অপলক জাস্ট, আমাদের মুভি থেকে ডেবিউ করছে অপলক জাস্ট। তো অতুলের ক্যারেক্টারটি হচ্ছে যে জ্ঞানদা যাকে সে ভালোবাসে, তার কাছে প্রথমত রূপের কোনো সেই চাহিদাটা ছিল না, কিন্তু একটা সময় যার দাঁড়িয়ে সেও কিন্তু একটু টালমাটাল হয়। এবং অতুল এবং জ্ঞানদার এই যে পরিস্থিতি এবং তার ফ্যামিলিকে নিয়ে যে পরিস্থিতি তখনকার সমাজে, সেটার উপর বেস করেই হচ্ছে অরক্ষণীয় গল্পটি। বাকিটা একটু কমলদা এখানে কি বড় চরিত্র, মামার চরিত্র করেছে, কমলদা তার চরিত্র সম্বন্ধে একটু বলবে। খুব খারাপ একজন মানুষ, সে অত্যাচার করে, কোনো ভালোবাসা নেই, না মনের প্রতি, না ভাগ্যের প্রতি। তবে এটা থেকে শুরু হলো বললেন যে সমাজে বলবে কিছু প্রগতি হচ্ছে, আজকাল মেয়েগুলো অরক্ষণীয় করে রাখা হয় না, এগুলো তো ঠিক। এও ঠিক যে এখনো কিন্তু ইচ্ছে ডিভোর্স এগুলো কিন্তু বহু করে বেড়ে যাচ্ছে, যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। আরেকটা হচ্ছে যে যেটা খুব দরকার, সেটা হচ্ছে এই গল্পটা দেখে বা এই গল্পটা পড়ে সিনেমাটা দেখে যদি আমরা ভাবি আমাদের এখানে করতে হবে, তাহলে অনেকটা অনেকটা কাজের কাজ হবে। তাহলে ইয়ে না করলে কোথাও একটা দাঁড়িয়ে বলতে হবে যেন আমরা এটা করবো না, এটা ঠিক করছে না। মানে মেয়েরা নিপীড়িত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এখন হচ্ছে, আমার এটাই বক্তব্য। আচ্ছা, এরপর আমরা রিকোয়েস্ট করবো সুমাদির কাছে, আমাদের প্রিয় দিদির কাছে। দিদি হচ্ছে একটা মুখ্য চরিত্র করেছে, এটা স্বর্ণমঞ্জরি, মানে সবথেকে বড় কথা হচ্ছে এই ছবির প্রাণ দিদি। দিদি না থাকলে এই ছবিটা হয়তো এত ভালো করে করা সম্ভব হতো না। দিদি নিজের চরিত্র সম্বন্ধে একটু যদি কিছু বলো আর কি। শরৎবাবু এবং তার সাহিত্য অরক্ষণীয়, এই নিয়ে মনে হয় সামনে যারা আছেন তাদের কিছু বলার নেই। শরৎবাবু, রামমোহন, এনারা বিভিন্ন সময়ে আমাদের মহিলা নারীদের বিভিন্ন রূপে এনেছেন, আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলন এখনো জারি আছে, অন্য রূপে দাঁড়িয়ে আছে।
তো শরৎচন্দ্রের অরক্ষণিয়া এবং শানু আর সুমি বলি আমি, ওদের ডিরেকশনে আমার প্রথম কাজ এটা। গিয়েছিলাম একটু শরৎচন্দ্রের অরক্ষণিয়া, আমি আগেও এই ছবি করিনি, আমি আঁকার সাথে সিরিয়ালে কাজ করেছিলাম অরক্ষণিয়াতে, কিন্তু ছবি হিসেবে করা হয়নি। তো সাহিত্য পড়া আছে, ঠিক আছে করবো, জানি ব্যাপারটা কিরকম ভাবে গেছি, কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগলো গিয়ে প্রথম হলো লোকেশন, সুমখালি, মানে এত বিশ্বাসযোগ্য একটা লোকেশন, সেখানে দুটো প্রান্ত মাঠ, শুধুই গুটি কয়েক মাটির বাড়ি, এবং ঠিক যা যা আমরা সাহিত্য বলতে আমরা চোখের সামনে যেটা ভেসে ওঠে অনেকটা বেশিরভাগটাই তার সঙ্গে মিল আছে, মানুষগুলোও তাই। ওদের লোকেশন দেখেই হয় না যে একটা চরিত্র বা মেকআপ বা কস্টিউম দেখে বা চরিত্র দেখে দেখুন চরিত্রটা হয়ে গেল, ঠিক সেরকম লোকেশনটা দেখেই মনে হয়েছিল যে এত বিশ্বাসযোগ্য অলরেডি কাজ চলছিল। আমি মাঝখান থেকে গিয়ে জয়েন করি এবং সন্ধ্যেবেলা কাজের পর আমার মনে হয় আমার সেদিন চলে আসার কথা ছিল, আমার মনে হলো না রাত্রি পুরো থাকি, কারণ ভোরবেলা থেকে কাজ হবে, কারণ ওই রকম একটা জায়গায় ভোরটাও যেরকম সুন্দর, দুপুরের রঙটা আলাদা, সন্ধ্যার রঙটাও আলাদা। তো আমার মনে হয়েছিল যারা ক্যামেরায় সেটা খুব ভালোভাবে সময়টা করতে চাইছিল, এবং ওই রকম একটা সুন্দর লোকেশন, আর্টিস্টও খুবই ভালো ভালো আর্টিস্ট ছিলেন। জ্ঞানদা আচ্ছা, আমি তো ওখানে প্রথম কাজ করলাম, আছেনিও আছে, তো খুবই ভালো মন দিয়ে কাজ করেছে। আর সাধারণত আমি যে চরিত্রটা করেছি এরকম চরিত্র খুব যে রেগুলার আমি সিরিয়ালে বেশি কাজ করি, তো ছবিতে যতটুকু সুযোগ পাই করি, এরকম চরিত্র খুব একটা করিনি, মানে খুবই জানলেন জেঠিমা, এত দেখাই না, এত পড়া, একটা সিন করতে যা হয়, আমার তো শিল্পী একটু অসুবিধা হচ্ছিল যে কীভাবে করবো, খুব মনে হচ্ছিল যে যাই করি না কেন ডাবিংয়ে একটা কোনো, আমি ডাইরেক্ট বলবো না, সাহিত্যের ভাষা যেটা বলে সেটা একটা যদি ব্যবহার করা যায়, এটা ওই দুটো দিকে খুব মাথায় ঘুরছিল যে কীভাবে বলবো যাতে চরিত্রটা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। তো খুব আনন্দ পেয়েছি আমি কাজটা করে। আর অপরের সঙ্গে অনেক সিন ছিল, জ্ঞানদা আমার গেলির সঙ্গে প্রচুর সিন ছিল, গেলির মায়ের সাথে অনেক সিন ছিল, খুবই ভালো লোকেশন, ভালো লেখাটাও শুনি আমি, এমনভাবে সব সিন প্রচুর সিন ছিল যে দুদিনে মুখস্থ করে ফেলেছি, কিন্তু ও এত ভালো, মানে আমি বলবো বাংলাদেশে শুনেছি যে প্রম্পট করে ছবিতে শুট হয়, আমাকে শুনি সেভাবেই হেল্প করেছে, এবং বড় বড় ডায়ালগ সাহিত্য, এটা তো আপনি আপনার মতো করে গুছিয়ে বললে হবে না বাংলা কথা, এই বাংলা সিরিয়াল আপনি আমি মা, শাশুড়ি মা, বৌমা, একটা কোনো কথা এদিক ওদিক করে দিলাম, সেখানে এটা একটা মেসেজ আমাকে যেটা দিতে হবে, সুতরাং সেগুলো বানানোর কোনো প্রশ্ন নেই, সেগুলো শুনি এত ভালো সুন্দর করে কম করছে, শুধু আমার এক্সপ্রেশন একটু ধরে রাখতে হয়েছে, খুবই ভালো, খুব ভালো লেগেছে। ওরা এত ইয়াং, মানে শরৎচন্দ্র নিয়ে হঠাৎ কী করে ভাবলো, এটা ভাবতে ভালো লাগে যে এখনকার জেনারেশন ওরা সাহিত্য নিয়ে ভাবছে বা ভবিষ্যতেও নিশ্চয়ই ভাবতে হবে। আর ডাবিং করতে গিয়ে আমার খুব পরিশ্রম হয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, আমার খুব হেল্প করেছে যিনি রেকর্ডিং ছিলেন, আমি তো বটেই শুনেছিল যে হয় না ওরা শুনলে বুঝতে পারবে যে কোন শব্দটা একটু সাহিত্যের ভাষা যেটা বলতে চাইছে ওইটা করতে চাইছিলাম। তো আমি আশা করি আপনারা যখন ছবিটি দেখবেন তখন আমি যতটুকু চেষ্টা করেছি হয়তো সেটা আপনাদের ভালো লাগবে। কাজ করে আমার খুব ভালো লেগেছে, ভবিষ্যতে হয়তো আরও কাজ করবো ওদের সাথে। আর আপনারা হলে এসে ছবিটা দেখবেন, যখন রিলিজ করবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সবাইকে, এটা আমার প্রথম ছবি অরক্ষণিয়া, কাজ করে আমার খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার এমনভাবে আমার সম্পর্ক হয়ে গেছে, এখন নিজের দাদা দিদি বলি আমি। তো ডিরেক্টর স্যার বা ডিরেক্টর ম্যাম বলতে একটু অসুবিধা হয়, কারণ যখন একটা সিনেমা করছি বা সিনেমা করার শুটিং চলছে তখন যদি আমি নিজের সঙ্গে ডিরেক্টর স্যার বা ডিরেক্টর ম্যামের সঙ্গে আমি ঠিকভাবে কন্ট্যাক্ট বা কমিউনিকেট না করতে পারি, তাহলে হয়তো পুরোপুরি ডায়লগ আমার মাথা আসবে না, তারা বোঝে না, আমার মাথার উপর দিয়ে যাবে। তো সেটা কোনো অসুবিধা হয়নি। দ্য হোয়াইট হট এন্টারটেনমেন্ট প্রোডাকশন আসবে, আপনারা সবাইকে দেখবেন নিজের কাছের প্রেক্ষাগৃহে, এইটুকুই।
থ্যাংক ইউ। সময়সীমা যেকোনো গরিব একটা সময়সীমা মানে সময় হাজির করি। আচ্ছা, আমার খুব পছন্দের অভিনেত্রী, আমি সেটা দিয়ে বলি কারণ আমি দাঁড়াতে পারিনি এমনিতে, এক্ষেত্রে একটু দাঁড়ালাম। আমার খুব পছন্দের অভিনেত্রী সোনালি, সুতরাং তার সামনে আমি কিছু কথা বলতে পারছি। আমার বন্ধুর বর, একমাত্র এরকম একজন মানুষকে আমি সাহস করে বলতে পারি আমার বন্ধুর বর, চিরনবীন পাওয়া একটা হাতালি লোক। আর পরক্ষণিয়াতে এই শানু, সর্বজিৎ শানু আর আমাদের ম্যাডাম ইয়াসমিন ইব্রাহিম। তো শরৎচন্দ্রের গল্প নিয়ে এই সময় যেটা সমাধি বললেন, কমলদাও বললেন যে ছবি করার ভাবনাটাই একটা আমার মনে হয় প্রশংসনীয়, একটা অত্যন্ত কি বলবো আর কি, খানিকটা আমাদের মনে হয় যে এই সময় এরকম পরক্ষণিয়া নিয়ে ছবি করার কথা কেউ ভাবতে পারে। হ্যাঁ, আমরা টেলিভিশনের পর্দায় আমরা মাঝে মধ্যে বিভিন্ন সাহিত্যের সেই রূপ দেখতে পারি এবং সেটা কখনো টেলিভিশন এখন হয় না। সুতরাং ওই বাংলা মেধা ধারাবাহিক আমি পৃথিবীতে একবার পরক্ষণিয়া হয়েছিল, তাতে একটা চরিত্রে অভিনয় করেছিলাম এবং সেই কথাটা মনে রেখেও ভাবলাম যে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের কোনো চরিত্র মানে অন্তত যেটা উল্লেখ আছে সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো, এটা আমার মনে হয় একটা বিশাল পাওনা। আর আমার চরিত্রটা নিয়ে আমি কিছু বলবো না এই কারণে, কারণ চরিত্রটা অনেক টানা হবে, কিন্তু চরিত্রটা আমার করতে ভালো লাগলো এই কারণে, কারণ চরিত্রের যে একটা রূপ ছিল একটা অদ্ভুত, সেইটা বেশ ভালো, মানে নিজেকে দেখে নিজে কখনো ভালো করতে পারিনি তখন। হ্যাঁ, নিজেকে দেখে বেশ ভালো লাগছে এটা আমি কখনো বলতে পারিনি, এখানে দেখে আমার মনে হলো না বেশ ভালো লাগছে। এবার বাকিটা দর্শকরা বলবে। আর আমার এর আগে যখন পরক্ষণিয়া নিয়ে ছবি হবে ওরা বললো, তখন আমি একবার দেখেছিলাম ওই পাতা উঠতে রেকর্ডে 1948 সালে বোধ হয় পরক্ষণিয়া একটা ছবি হয়েছিল, তারপর আর হয়নি, মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, যেটা নির্দেশক ছিলেন পশুপতি চ্যাটার্জি, অভিনয় ছিলেন নবদ্বীপ হালদার, সন্ধ্যা রানী। আমার যতদূর মনে হয় মানে দেখা সূত্র করে সিনেমাটা আমি দেখিনি, শিখা রানী বাঘ এরা। তো এত বছর পরে আবার 2024 পরক্ষণিয়া মুক্তি পাচ্ছে এবং তাতে আমরা সবাই কাজ করেছি। ধন্যবাদ জানাবো অমলক যশকেও, তার প্রথম ছবি সে বলল। আর আপনারা আজকে এখানে এসেছেন তার জন্য ভীষণ আনন্দ। আসলে আমি আজকে একটু ঠেলে হারিয়ে ফেলছি, কারণ অনেক সময় অভিনেতা হওয়ার কিছু খেসারত দিতে হয়, কিছু প্রায়শ্চিত্ত করতে হয়, সেরকম একটা খেসারত প্রায়শ্চিত্ত আমি বোলপুর থেকে দিয়ে ফিরলাম। তো সেই জায়গাটা থেকে আমি খানিকটা বিধ্বস্ত। তো খুব ভালো লাগলো আজকে এখানে এসে, এবং এই দাবদাহে কিছুক্ষণ শীততা নিয়মিতভাবে থাকলাম, সেটা শরীরটা শীতল হলো। সম্পাদক আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর হলে গিয়ে পরক্ষণিয়া দেখবেন। আমরা বই পড়া বন্ধ করে দিয়েছি, তাতে কি আছে, আমরা এখন জানি পর্দায় বই পড়া, তাহলে পর্দায় বই পড়া হোক না। অনেক ধন্যবাদ। তো সেখানে শরৎবাবুর যে ব্যাপারটা অনেক আমি তুলে ধরেছি এবং যারা অভিনয় করেছেন শরৎবাবুর সমাজটাকে কথা এবং এই সমাজে আমাদের বাংলা সাহিত্যের যে কথা জল ছিল তার মধ্যে সেটাই আসতে পেরেছে এবং প্রত্যেকে ভালো অভিনয় করেছে। তো আর যেটা সানুদা ছবিটি আছে, তো সম্পাদনার ক্ষেত্রে যেগুলো প্রবলেম হচ্ছে আমরা খুব ওরাই দিয়েও থ্যাংক ইউ কাজটা করতে পেরেছি।
আর যেখানে সেখানে স্পেশালিস্ট একদমই তাই। আর তাও একটা কথা বলি, এই টেকনিশিয়ান তিনি হয়তো মাইক্রোফোনে এই মুহূর্তে সাবলীল নয়, কিন্তু তিনি যখন কাটেন তখন অত্যন্ত সাবলীল, যাতে এই ছবিগুলো আমরা একসাথে দেখতে পাই। তো এই টেকনিশিয়ান ছাড়া আমাদের শিল্পীদের কিন্তু কোনো অস্তিত্বই নেই। তারা আছেন, আপনারা আছেন, সেই জন্য আমরা আছি। থ্যাংক ইউ।